অনেক সময় আপনার মধ্যে দেখছেন যে একটু ভরে শ্বাস-প্রশ্বাস নিতে যাচ্ছেন কিন্তু পারছেন না। মনে হলো বুকের ভেতরটা যেন কেউ শক্ত দড়ি দিয়ে আটকে রেখেছে। ফুসফুস দুটো যেন দিন, দিন আপনার অবাধ্য হয়ে যাচ্ছে। বাতাস টানতে গেলেই আবার দেখছেন ভেতর থেকে কোনো না কোনো সময় একটু শুকনো খসখসে আওয়াজ বের হচ্ছে বা যন্ত্রণাদায়ক কাশি শুরু হয়ে যাচ্ছে। বুকের পাঁজরে মাঝে মধ্যে এমন একটা টান বা ব্যথা বা যন্ত্রণা তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ ভেতরে ধারালো ছুরি দিয়ে আপনাকে আঘাত করছে। ফুসফুসের কষ্ট বা লাংসের সমস্যা বা ব্রিদিং ডিফিকাল্টিতে ভোগা সেই সমস্ত মানুষেরা একবার সেই অসহ্য রাতের কথা ভাবুন, যখন সোজা হয়ে শোয়া যায় না, একটু আরামের আশায় সারা রাত আপনাকে বিছানাতে বসে থাকতে হয়। বাইরে ঠান্ডা হাওয়া বইছে কিন্তু ঘরের ভেতরে আপনি একটু অক্সিজেনের জন্য ছট করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনহেলার নিচ্ছেন, কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কাশির সিরাপ খাচ্ছেন, কিন্তু যতক্ষণ আপনি এগুলো নিচ্ছেন বা খাচ্ছেন ততদিন পর্যন্ত ঠিক আছেন এবং একটা সময়ের পর গিয়ে মনে হচ্ছে যে আমাকে কি সারা জীবন এগুলোকে চালিয়েই যেতে হবে, আমি কি তাহলে এগুলোর উপরে একবারে নির্ভরশীল হয়ে গেলাম। এবং যখনই দেখছেন যে ওষুধ বা ইনহেলার ছাড়ছেন তখনই আবার বুকে সাঁই সাঁই শব্দ ফেরত আসছে, আবার সেই দম বন্ধ করা কাশি তৈরি হচ্ছে। অথবা আপনি প্রতিটা শীতে বা বর্ষার সময় এই সমস্যাগুলোতে সব থেকে হয়তো দেখছেন যে বেশি ভুগছেন। এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে তার জন্য হোমিওপ্যাথির সব থেকে কার্যকরী যে ওষুধগুলো রয়েছে তাদের সাইন অ্যান্ড সিমটম লক্ষণ জানাবো। প্রাথমিকভাবে যদি খেতে হয় তাহলে সেটা কিভাবে খেতে পারবেন তাও জানাবো। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনাদের একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে আসলে আমাদের ফুসফুসের ভেতরটা কেমন দেখতে আর সেখানে ঠিক কি কি পরিবর্তন হচ্ছে। আমাদের শ্বাসনালীটা যখন ফুসফুসে ঢোকে তখন তা ছোট ছোট শাখা প্রশাখাতে বিভক্ত হয়ে যায়, যেগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। আর এই ব্রঙ্কিওলগুলোর মাথাতে থাকে লক্ষ লক্ষ বেলুনের মতো বাতাস ভর্তি থলি। বিজ্ঞানের ভাষায় একে আমরা বলি অ্যালভিওলাই। আমরা যখন শ্বাস নিই এই অ্যালভিওলাইগুলো অক্সিজেন টেনে নিয়ে রক্তে পাঠায় আর কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে। কিন্তু যখন আমাদের ফুসফুসে কোনো ক্রনিক সমস্যা, সিওপিডি, ব্রঙ্কাইটিস বা বেশ কিছুদিন ধরে কাশির সমস্যাতে ভুগছেন, অ্যাজমা, নিউমোনিয়ার মতো প্রবলেমগুলো হচ্ছে, তখন এই শ্বাসনালীগুলোর দেওয়ালের ভেতরে প্রচণ্ড পরিমাণে প্রদাহ, ইনফ্লামেশন তৈরি হয়। শ্বাসনালীর পথটা সরু হয়ে যায় আরও এবং সেখানে চটচটে আঠালো কফ, ধীরে ধীরে মিউকাস জমতে থাকে। ফলে বাতাস যে চলাচলের ব্যাপারটা সেটা আর সঠিকভাবে হতে পারে না। ফুসফুস যখন তার ভেতরের বাতাস বাইরে বের করতে পারে না ভালোভাবে, তখনই ওই বাঁশির মতো সাঁই সাঁই বা যে আওয়াজগুলো আপনি শুনতে পান সেগুলো তৈরি হয়। চলুন এবারে জেনে নিই সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর ব্যাপারে যেগুলো এই সমস্যাতে সব থেকে কার্যকর। আমাদের ১ নম্বর ওষুধ হলো অ্যান্টিমটাট। এটাকে বলা যেতে পারে এই টাইপের প্রবলেমগুলোতে যারা ভুগছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। অ্যান্টিমটাটের ক্ষেত্রে যে লক্ষণগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বুকের ভেতর প্রচুর কফ জমার জন্য ঘর ঘর একটা আওয়াজ পাওয়া যায়, র্যাটলিং অফ মিউকাস। বুক ভর্তি কফ রয়েছে, কাশলে মনে হচ্ছে এই বুঝি সমস্ত কফ আপনার বাইরে বেরিয়ে আসবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শত চেষ্টা শত কাশার পরও ওই বুক ভর্তি কফ আপনার বাইরে বেরিয়ে আসছে না, ভেতরেই রয়ে যাচ্ছে। এটাই হলো অ্যান্টিমটাটের প্রধান লক্ষণ। বুকের ভেতর প্রচুর কফ, কাশিও প্রচুর হচ্ছে কিন্তু কাশির মধ্যে দিয়ে আপনি কফ বের করতে পারছেন না বা মিউকাসটা বেরিয়ে আসছে না। এবং সাধারণত এর রোগীরা একটু দুর্বল হয়ে যান, অবসন্ন প্রকৃতির হন, শরীরের অক্সিজেনের অভাব মাঝে মধ্যে এনাদের ক্ষেত্রে এতটাই বেশি দেখা যায় যে মুখমণ্ডল ফ্যাকাসে বা নীলচে ভাব হয়। রোগী বেশিরভাগ সময় খুব একটু গরম কাতর হন, কিন্তু শরীর যদি হাত দেওয়া যায় তাহলে ঠান্ডা অনুভূতি হয়। এদের কফ জমার কারণ জন্য তীব্র শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হতে পারে এবং এনাদের সমস্যা সাধারণত ভোরের দিকে বা আর্লি মর্নিংয়ে সব থেকে বেশি হয়। বিশেষ করে রাত ৩টে থেকে ৪টে দিকে মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। রোগী সোজা হয়ে বসলে কাশির সময় সামনের দিকে ঝুঁকে যদি কাশি দেন তাহলে কিছুটা আরাম পান। পিপাসা একবারই থাকে না এবং জিভ যদি দেখেন জিভের ওপর একটা পুরু সাদা আস্তরণ পাবেন। এক্ষেত্রে আরেকটি ওষুধের কথা বলবো কম্পারিজন হিসেবে, যে আর্সেনিক অ্যালবাম। এই ওষুধটি কিন্তু খুবই ভালো। এক্ষেত্রে আর্সেনিকের সঙ্গে মূল ডিফারেন্স হচ্ছে যে আর্সেনিকের রোগীরা খুব অস্থির প্রকৃতির হন, ঘন ঘন অল্প অল্প জল খান, কিন্তু অ্যান্টিমটাটের রোগী তীব্র শ্বাসকষ্ট বা এই কাশির মধ্যেও একদম নিস্তেজ হয়ে পড়ে থাকে, চুপচাপ থাকে এবং জল বলতে গেলে প্রায় খেতেই চায় না। এইটাই কিন্তু আর্সেনিক অ্যালবামের সঙ্গে অ্যান্টিমটাটের একটা বেসিক ডিফারেন্স। যদি তীব্র খুব ঘড়ঘড় টাইপের কাশি হচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে অ্যান্টিমটাট 30 শক্তি সবচেয়ে ভালো কাজ করে। ১ ফোঁটা ১ থেকে ২ চামচ জলের সঙ্গে মিশিয়ে
মিশিয়ে দিনে 3 বার করে আপনারা খেতে পারেন। কফ ধীরে ধীরে আলগা হয়ে বের হতে শুরু করলে তখন ওষুধ আপনাকে বন্ধ করে দিতে হবে। সেটা মোটামুটি 3 থেকে 4 দিন এই নিয়মে ওষুধ খেলেই হয়। কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক সমস্যার জন্য অ্যান্টিমটার 200 পোটেন্সিও ইউজ হয়ে থাকে। আমাদের দ্বিতীয় ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। এর গোল্ড মেডেল সিমটম বলা যেতে পারে যে তীব্র শ্বাসকষ্ট সঙ্গে প্রচন্ড মৃত্যু ভয় এবং অস্থিরতা, ফিয়ার অফ ডেথ। রোগী বিছানায় শুতে পারে না, শুলেই তার মনে হয় যেন দম আটকে আমি এখনই মারা যাব, তাই সে বাধ্য হয়ে বিছানায় বসে থাকে সর্বক্ষণ। মানসিক দিক থেকে এনারা অনেকটা খুঁটখুঁটে টাইপের হন, সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখতে বেশি পছন্দ করেন। ফুসফুসের কষ্ট বা শ্বাসকষ্ট আক্রমণ সাধারণত ঠিক মধ্যরাতে এনাদের বৃদ্ধি পায়, অর্থাৎ রাত প্রায় 12টা থেকে 2টোর দিকে এই সময় এনাদের সমস্যা সব থেকে বেশি হয়। মাঝে মধ্যেই দেখা যাবে যে এনাদের শরীরে প্রচন্ড জ্বালা পোড়া বার্নিং সেন্সেশন রয়েছে এবং মনে হয় যেন ফুসফুসের ভেতরে কেউ গরম কয়লা দিয়ে রেখেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই জ্বালা থাকা সত্ত্বেও রোগী গরম ঘর, গরম পানীয় বা বুকে গরম সেঁক দিলে তার উল্টে আরাম হয়। এবং এনাদের তৃষ্ণাটা কেমন জানেন, বা জল পিপাসা, বারবার জল খেতে চায়, কিন্তু একেবারে অনেকখানি জল খেতে পারে না, একদম অল্প অল্প করে জল খেতে পারে, অর্থাৎ 1 চুমুক 2 চুমুক খেলো তাতেই তৃপ্তি, আর খাবো না থাক। সুতরাং আর্সেনিক অ্যালবাম যদি তীব্র শ্বাসকষ্ট, হাঁপানি বা ব্রঙ্কাইটিস এই টাইপের সমস্যাতে যারা ভুগছেন তারা প্রাথমিকভাবে আর্সেনিক অ্যালবাম 30 শক্তি দিয়ে শুরু করতে পারেন। দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে খেতে পারেন। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা প্রাথমিকভাবে। আমাদের 3 নম্বর ওষুধ হলো ব্রায়োনিয়া অ্যালবা। এর প্রধান এবং অদ্বিতীয় লক্ষণ হলো সামান্যতম নড়াচড়া, মোশনে সমস্ত কিছু বেড়ে যাওয়া। ফুসফুসের কষ্ট, কাশি এগুলো একটু নড়াচড়া করলেই বেড়ে যাবে। রোগী যদি একটুখানি কাশে বা একটু কথা বলতে যায়, ব্যাস তার যে কাশি শুরু হবে আর থামতে চাইবে না। বুকের ভেতর মনে হবে তীব্র সুচ ফোটানোর মতো যন্ত্রণা হচ্ছে, স্ট্যাবিং পেন, এবং রোগী তখন বুকটা হাত দিয়ে চেপে ধরে রাখতে চায়। ব্রায়োনিয়ার পেশেন্টের ক্ষেত্রে ফুসফুসের সমস্যা সাধারণত ঠান্ডা লেগে বা শুকনো ড্রাই ওয়েদার থেকে বেশি হয়। এই রোগীর কাশি অত্যন্ত শুকনো এবং খসখসে, অর্থাৎ ড্রাই কাফ, কোনো কফ বের হয় না। রোগী খুবই রাগী এবং খিটখিটে মেজাজের হন। রোগাক্রান্ত অবস্থায় সে একদম চুপচাপ একা শান্ত হয়ে বসে থাকতে বেশি পছন্দ করেন। অনেক সময় কেউ তার আশেপাশে আসুক, কেউ তাকে বিরক্ত করুক, একদমই পছন্দ করেন না। এবং এনাদের শরীরে জলের অভাব দেখা যায়, যার কারণে মুখ, জিভ, গলার ভেতরের অংশগুলো মাঝে মধ্যেই তাদের শুকনো হয়ে যাওয়া, ড্রাই হওয়ার একটা কমপ্লেন থাকে। এক্ষেত্রে যদি আর্সেনিক অ্যালবামের সঙ্গে আমরা তুলনা করতে যাই, তাহলে আর্সেনিক অ্যালবাম যেন ঘন ঘন অল্প করে জল খেতে চাইছে, ব্রায়োনিয়া রোগী একটু বেশি সময় ছাড়া ছাড়া জল খাবে, কিন্তু একবারে প্রচুর পরিমাণে ঠান্ডা জল পান করে। এই টাইপের লক্ষণগুলো থাকলে ব্রায়োনিয়া 30 প্রাথমিকভাবে 1 চামচ জলে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা মিশিয়ে সকালবেলা খালি পেটে আপনারা খেতে পারেন এবং 2 থেকে 3 দিন কন্টিনিউ করতে পারেন। আমাদের চতুর্থ ওষুধ হলো ইপিকাক। এটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন যদি এটাকে সঠিকভাবে সঠিক লক্ষণে ইউজ করা যায়। এক্ষেত্রে পেশেন্টের প্রধান লক্ষণ থেকে ক্রমাগত কাশির জন্য এতটাই কাশির পরিমাণ হচ্ছে যে তার দম বন্ধ মনে হয়ে আসছে এবং তার সঙ্গে অবিরাম একটা বমি বমি ভাব। এটা অতিরিক্ত কাশির জন্যই কিন্তু তার একটা বমি বমি ভাব তৈরি হয়ে যায়, কারণ কফ বুকে এমনভাবে আটকে থাকে যে অনবরত কাশির দমও করতে থাকে। কাশতে কাশতে রোগীর দম আটকে যাওয়ার উপক্রম হয় এবং সে শেষ পর্যন্ত দেখা যায় কফ মিশ্রিত, লালা মিশ্রিত, সেটাকে বমি করে বাইরে বের করে দেয়, অর্থাৎ তার কফটা এইভাবেই বের হয় বমির আকারে। ইপিকাকের রোগীরা সাধারণত একটু শীতকাতর বা চিলি পেশেন্ট হন। ফুসফুসের ভেতর মূলত এনাদের চটচটে শ্লেষ্মা, মিউকাস এগুলো জমতে থাকে, যা সহজে কিন্তু আলগা হতে চায় না। প্রতিটা কাশির দমকের সঙ্গে সঙ্গে পেশেন্টের মনে হয় যেন বুক একদম চেপে আসছে। এবং এদের একটা অদ্ভুত শারীরিক লক্ষণ হলো শতভাগ আপনি বমি করলেন, শতভাগ কাশি হলো, তারপরও দেখবেন জিভ এদের অত্যন্ত পরিষ্কার, লালচে এবং লালাযুক্ত, কোনো আস্তরণ বা ময়লা থাকে না। জল পিপাসা এদের খুব একটা থাকে না। স্যাঁতস্যাঁতে আর্দ্র আবহাওয়া বা অতিরিক্ত গরমে ফুসফুসের কষ্ট, ব্রঙ্কাইটিস এই সমস্যাগুলো যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে ইপিকাক ভালো কাজ করে। এক্ষেত্রে অ্যান্টিমটাটের সঙ্গে যদি আমরা ইপিকাককে একটু তুলনা করতে যাই, দেখবো অ্যান্টিমটাটের ক্ষেত্রে এই বমি বমি ভাব কিন্তু থাকে না, বুকে জমে ঘর ঘর আওয়াজ হয় মিউকাসটা, কিন্তু ইপিকাকের ক্ষেত্রে যে লক্ষণগুলো বললাম সেক্ষেত্রে কিন্তু বমি ভাবটা সব থেকে বেশি। ইপিকাক এক্ষেত্রে 30 শক্তি, দিনে 2 বার থেকে 3 বারও আপনারা খেতে পারেন। 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 2 থেকে 3 দিন আপনারা কন্টিনিউ করতে পারেন। এবারে জেনে নেবো আমাদের 5 নম্বর ওষুধ, সেটা হলো লোবেলিয়া ইনফ্লাটা। পেশেন্ট এক্ষেত্রে সে প্রধান কমপ্লেন করবে যে বুকের ভেতর তার মনে হচ্ছে যেন খালি খালি ভাব, এমটিনেস সেন্সেশন, অবশ ভাব। রোগীর মনে হয় তার ফুসফুস দুটো এতটাই দুর্বল হয়ে গেছে যে বুক ভরে সে আর শ্বাস প্রশ্বাস নিতেই পারছে না, সেটার যে শক্তি দরকার সেটুকুও পাচ্ছে না। ফলে তার মধ্যে অনবরত একটা হাঁপানোর মতো একটা অনুভূতি তৈরি হয় বা হাঁপানি তৈরি হয়। মূলত এনারা কি কমপ্লেন করে যে সবসময় একটা যেন দম বন্ধ করা আমার মনে হচ্ছে। ফুসফুস এর সঙ্গে সঙ্গে পাকস্থলীরও যে স্নায়ু বা নার্ভাস সিস্টেমটা রয়েছে সেই জায়গার দুর্বল হয়ে যায়, যার ফলে ফুসফুসে কাশির পাশাপাশি পেটের ভেতরে একটা অস্বস্তি বা ফাঁপাবোধ তৈরি হয়। সামান্যতম শারীরিক পরিশ্রম করছেন, একটু দ্রুত যদি হাঁটাহাঁটি করছেন, দেখছেন হাঁপ ধরে যাচ্ছে, হাঁপাচ্ছেন আপনি, মনে হচ্ছে
হচ্ছে আর শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, দম বন্ধ হচ্ছে। গরম পানীয় বা একটু উষ্ণ ওয়েদারে এনারা একটু রিলিফ থাকেন, মানসিকভাবে এনারা বেশ বিষণ্ণ এবং হতাশাতে ভোগেন। ব্রায়োনিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রোগী নড়াচড়া করলে ফুসফুসে একটা তীব্র ব্যথা, যন্ত্রণা, স্ট্যাবিং সেন্সেশন অনুভব করে। কিন্তু লোবেলিয়ার ক্ষেত্রে মনে রাখবেন যন্ত্রণার থেকেও এমটিনেস, খালি ভাব, ফাঁপা ভাব, শূন্যতা, মনে হবে যেন বুক ভরে শ্বাস নিতে পারছি না, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ব্যথা যন্ত্রণা কিন্তু সেরকম থাকে না। এক্ষেত্রে লোবেলিয়া 6 এবং 30 খুব ভালো কাজ করে। লোবেলিয়া 6 পোটেন্সি আপনারা 1 চামচ জলে 2 থেকে 3 ফোঁটা করে মিশিয়ে দিনে 3 বার করে খেতে পারেন এবং এইভাবে 4 থেকে 5 দিন প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের 6 নম্বর ওষুধ যেটা জানবো সেটা হলো অ্যাসপিডোস্পার্মা। একে ফুসফুসের ডিজিটাল টনিক বলা যেতে পারে। মূলত এটা কোথায় ইউজ হয়? রক্তে যদি আপনার অক্সিজেনের মাত্রা কম থাকে, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে যাচ্ছেন, ফুসফুসের ধমনীতে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এক্ষেত্রে রোগীরা মূলত ক্রনিক ফুসফুসের কোনো সমস্যার রোগী হন, যারা ধরুন সিওপডিতে ভুগছেন, ফুসফুসে ফাইব্রোসিসের মতো প্রবলেম হয়েছে, ফুসফুসের কার্যক্ষমতা ধীরেভাবে হ্রাস হচ্ছে, তাদের ক্ষেত্রে সাপোর্টিভ হিসেবে এই ওষুধটা দুর্দান্ত কাজ করে। এক্ষেত্রে রোগীর সামান্য কথা বলতে গেলেও হাঁপিয়ে যায়, মানে আমরা যে নর্মাল কথা বলছি তা বলতে গেলেও তার দম বন্ধ হয়ে যায়। নিজের ঘরের মধ্যে হাঁটাচলা করতে গেলেও অসুবিধা হয়। ঠান্ডা বাতাস, ফ্যানের হাওয়া এদের খুবই প্রয়োজন হয়। অন্যান্য যতগুলো ওষুধ বললাম তার সঙ্গে এই অ্যাসপিডোস্পার্মার মূল পার্থক্য হলো এটা নির্দিষ্ট কোনো কাশির লক্ষণের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি ইউজ হয় না, বরং সরাসরি এটা ফুসফুসের কার্যক্ষমতাকে যদি আমরা বাড়াতে চাই, অক্সিজেনের সাপ্লাই লেভেলকে যদি আমরা বাড়াতে চাই, সেক্ষেত্রে অ্যাসপিডোস্পার্মা ভালো কাজ করে। তাই একে ফুসফুসের রেস্কিউ মেডিসিনও বলা হতে পারে এবং এই জন্য এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে খুব ভেবেচিন্তে অ্যাসপিডোস্পার্মা ইউজ করা যেতে পারে। সব থেকে ভালো কাজ করে মাদার টিংচার ফর্মে 1/2 কাপ জলে 10 থেকে 15 ফোঁটা মিশিয়ে দিনে 2 বার থেকে 3 বার আপনারা খেতে পারেন এবং এইভাবে মোটামুটি আপনারা 15 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। আমাদের 7 নম্বর এবং শেষ ওষুধ যেটা কথা বলবো সেটা হলো সেনেগা। এটা বয়স্কদের জন্য একদম দুর্দান্ত মেডিসিন বলা যেতে পারে এবং এই যে এতগুলো সমস্যা বলছিলাম এগুলোতে কিন্তু বয়স্ক লোকেরাই সব থেকে বেশি ভোগেন। এটা চেনার মূল চাবিকাঠি হলো বয়স্ক মানুষদের বুকে চটচটে আঠালো কফ জমে থাকে, যা দড়ির মতো একদম লম্বা মনে হয় কিন্তু সহজে বুক থেকে বাইরে বের হতে পারে না। কাশির সময় মনে হয় যেন বুকটা ফেটে যাবে। শীতকালে এদের উইন্টার সিজনে ফুসফুসের সমস্যা বহুগুণ বেড়ে যায়। অনেক সময় কাশির সময় অসাড়ে প্রস্রাবও হয় এনাদের। বুকের ভেতর ক্রমাগত মনে হয় একটা খসখসে আওয়াজ হচ্ছে। এদের চোখ থেকেও প্রায় জল পড়ে এবং দৃষ্টিশক্তি দুর্বল বলে মনে হয়। ইপিকাক যে একটি ওষুধ বলেছিলাম সেখানে বুকে কফ আটকে থাকে এবং সেখানে কাশির সঙ্গে বমিভাব বেশি থাকে। সেনেগার ক্ষেত্রে কিন্তু বমিভাব থাকে না, কফ অত্যন্ত আঠালো, চটচটে সুতোর মতো হয়। বয়স্ক ব্যক্তিদের জন্য দীর্ঘস্থায়ী যদি সমস্যাতে ভোগেন, যেরকম ব্রঙ্কাইটিস, সিওপিডির সমস্যাতে ভুগছেন, তাহলে সেক্ষেত্রে সেনেগা মাদার টিংচার ইউজ করা যেতে পারে 7 থেকে 10 দিনের জন্য। 1/2 কাপ জলে 10 থেকে 15 ফোঁটা করে মিশিয়ে আপনারা দিনে 2 বার থেকে 3 বার করে খাওয়াতে পারেন। আবার সেনেগা 6 বা 30 পোটেন্সিও ভালো কাজ করে, সেক্ষেত্রে আপনারা 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে দিনে 2 বার থেকে 3 বার খেতে পারেন এবং এইভাবে 4-5 দিন কন্টিনিউ করতে পারেন। সুতরাং এই ছিল আমাদের 7টি সব থেকে কার্যকর এই সমস্যার জন্য হোমিওপ্যাথিক ওষুধ, যেগুলো এই সমস্যাতে সব থেকে ভালো কাজ করে যদি এদের লক্ষণগুলো মেলে। তবে এই সমস্যাগুলোতে দেখা গেছে যে বেশিরভাগ সময় যারা ভোগেন তাদের একটু বেশ কিছুদিন হয়ে যায়, অর্থাৎ দীর্ঘদিনের সমস্যাতে ভোগেন। তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করে নেওয়া। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।